হ্যাঁ, আমাদের মনে রাখতে হবে যেহেতু ডিপ স্টেট অ্যাক্টিভ থাকে সুযোগ পাইলেই, ফলে তত্ত্বাবধায়ক সরকারের মতো নন পলিটিক্যাল অ্যাক্টররা যখন অন্তর্বর্তীকালীন অল্প সময়ের জন্য হোক, 3 মাসের জন্য হোক, যদি আপনি তত্ত্বাবধায়ক ব্যবস্থাপনার মধ্য দিয়ে এনজিও প্রজাতন্ত্র দিয়ে বাংলাদেশের হাতে বাংলাদেশকে 3 মাসের জন্য দেন, এইটাও আমি নিরাপদ মনে করি না। কারণ 18 মাসের অভিজ্ঞতা এতগুলি ক্যাবিনেট ভিতরে তারা পয়দা করছে। হ্যাঁ, ফলে তত্ত্বাবধায়ক ব্যবস্থাপনা খুবই ভালো, কিন্তু এর ডেঞ্জার দিকগুলো মাথায় রাখতে হবে। অতীত অভিজ্ঞতা 111 এবং এই 18 বছর, তার 15 বছরের ফ্যাসিবাদ এবং এই 18 মাসের অস্থিরতা, এটাকে আমলে নিয়ে এই পুরো ব্যবস্থার একটা কাঠামোগত আপনার কাছে আবারও আসবো। আমি মনে করি যে একটি গণতান্ত্রিক সরকার যেহেতু ক্ষমতায় এসছে, সো জনগণের কাছেও জানতে চাওয়া হবে যে এটা স্ট্রাকচারটা কেমন হবে। আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ। আর তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তো আমরা দেখেছি যে কত কিছু তৈরি হয়েছে। আসলেই যখনই ইলেকশনটা হবে এই স্ট্রাকচারে গেলে কি কি এটার স্ববিরোধিতা আছে সেগুলোকেও খুঁজে বের করা দরকার। আমি একটু বলি, এটা তো আপনার রায়ের একটা বিষয় আছে। তত্ত্বাবধায়ক সরকার এটা বিএনপি কিন্তু 31 দফাতেই কমিটমেন্ট করেছে। আমরা এটা যদি রায় নাও হতো তারপরে কিন্তু বিএনপি তত্ত্বাবধায়ক সরকার আনতো, কারণ বিএনপির এটা কমিটমেন্ট ছিল, বেগম জিয়ার কমিটমেন্ট ছিল, তারেক রহমানের একটা কমিটমেন্ট ছিল। আর 2011 সালের যেই আপনার যেই 55টা বিষয়ের উপর পরিবর্তন করে যে সংশোধনটা আনা হয়েছিল খুবই বিতর্কিত ছিল, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যে বাতিল করা হলো, তার মাধ্যমে যে নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করা হয়েছিল। দেশ জুড়ে এখন 2 ধরনের দুর্যোগ। এক ধরনের দুর্যোগ টানা বৃষ্টিপাত, পাহাড় ধস, জলাবদ্ধতা। আরেক ধরনের দুর্যোগ হলো রাজনীতির দুর্যোগ, যেখানে একে অপরের মুখোমুখি অবস্থান, নানা ইস্যুতে বিতর্ক, নানা ধরনের টানাপোড়েন, এবং তার পাশাপাশি একটা কথা থেকেই যাচ্ছে যে আসলে এই ধরনের রাজনৈতিক দুর্যোগ আমাদের দেশকে সামনে আসলে কোথায় নিয়ে যাবে, সেই প্রশ্ন রেখেই শুরু করছে আজকের নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান, দেখছি নিউজ 24, এবং পুরো সময়টা জুড়ে এই রাজনৈতিক চুলচরা বিশ্লেষণ হবে। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে 3 জন অতিথি উপস্থিত আছেন। আমি একটু আমার হাতের ডান পাশ থেকে পরিচয় করে দিচ্ছি। আমার হাতের ডান পাশে রয়েছেন প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ রায়হান, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক। এছাড়া আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর নারিল ইসলাম খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এবং একই সঙ্গে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন রেজাউল করিম রনি, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের 3 জনকেই স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় রাজনীতিতে দুর্যোগ। আসলে রাজনীতিতে কতখানি দুর্যোগ সেই বিষয়ে জানার আগে আমরা একটু একেবারে খুব সমসাময়িক একটা বিষয় আলোচনা করতে চাই। সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আমরা একটু একে একে জানতে চাই। আমরা একটু রনি ভাই আপনার কাছ থেকে একটু শুনতে চাই। প্রথমে রেজাল্ট করুন, আপনি একটু বলবেন যে এই বিষয়ে আসলে বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ। যে যেখান থেকে শুনছেন দেখছেন সবাইকে আমার সালাম। হ্যাঁ, এটা একটা ঐতিহাসিক রায় বলতে হবে, এবং বাংলাদেশের যে রাজনৈতিক, আপনার আজকে যে প্রোগ্রামের শিরোনাম, তো সেই রাজনৈতিক সংকট বা দুরবস্থার সূচনা হয়েছিল 2011 সালে শেখ হাসিনা যখন আদালতকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সহ পঞ্চদশ সংশোধনী, কুখ্যাত পঞ্চদশ সংশোধনী আদালতের কাঁধে বন্দুক রেখে বাস্তবায়ন করলো। এবং সেই সময় আমার মনে পড়ে বেগম খালেদা জিয়ার সেই প্রায় প্রফেটিক বাণী, যার সংঘাত এড়ানোর সুযোগ রইল না। এবং সেই বাণীর সত্যতা 24-এর গণ অভ্যুত্থানের রক্তাক্ত পরিস্থিতির মধ্য দিয়ে শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হওয়ার পরে আমরা সেই কথার বাস্তবতা মানে হাতে কলমে মিলিয়ে দেখলাম। সো সেই যে বেগম খালেদা জিয়া বললেন যে সংঘাত এড়ানোর আর কোনো সুযোগ রইল না, সেই সংঘাতময় পরিস্থিতির সূচনা হয়েছিল পঞ্চদশ সংশোধনী তথা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ করার মধ্য দিয়ে। এবং সেই বিলোপের মধ্য দিয়ে বাংলাদেশে আমরা যে একদলীয় ফ্যাসিবাদী হাসিনার কথা বলি, যার এত এত সমালোচনা সবাই করে, এবং এটা এই যে পুরা ইন্ডাস্ট্রিটা, ফ্যাসিবাদী ইন্ডাস্ট্রিটা, সেই ইন্ডাস্ট্রির মূল বুনিয়াদ ফাউন্ডেশন হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ সাধন করে পরবর্তী সময়ে এই আপনার নির্বাচনগুলো 14, 18 এবং 24। তো এই যে পুরা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে ক্ষতিগ্রস্ত করা, রাজনৈতিক সংস্কৃতি ধ্বংস করা, লুটপাট, টাকা পাচার, গুম, খুন, এই সব কিছুর এই প্রাণভোমরা যদি আপনি বলেন তাহলে এই বিষয়টার মধ্যে নিহিত আছে। ফলে এইটার সাথে যারা জড়িত, কুখ্যাত খায়রুল হক থেকে শুরু করে আরও যারা জড়িত, খায়রুল হক অলরেডি অ্যারেস্ট, কিন্তু তার বিচার নিয়ে টালবাহানা হচ্ছে। কিছু সুশীল তার আবার মুক্তির দাবিও জানায়, ফলে তার শাস্তি
দৃষ্টান্তমূলক শাস্তি এবং এর সাথে আরও যারা যারা জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, এবং এই রায় বাস্তবায়ন হয়েছে এটা মাত্র সূচনা। প্র্যাকটিক্যালি তত্ত্বাবধায়ক ব্যবস্থাপনার একটা ত্রুটি আছে, এটা দরকার ছিল হাসিনার প্রেক্ষাপটে, কিন্তু আলটিমেটলি যখন আমরা বাংলাদেশের গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক কাঠামোর দিকে নিয়ে যাব, একটা পর্যায়ে এই জিনিসটা আর দরকার হবে না বা দরকার রাখা উচিত হবে না, কথা এইভাবে বলা ভালো। কারণ প্রতিষ্ঠান যখন ফাংশন করে তখন তত্ত্বাবধায়ক টাইপের মানে তদারকি টাইপের অন্তর্বর্তীকালীন নন পলিটিক্যাল এন্টিটি কাউকে আর দরকার থাকার কথা না। বাংলাদেশের কেন দরকার? কারণ হলো আমাদের এখানে ডিপ স্টেট ভেরি মাচ অ্যাক্টিভ, তারা সুযোগ পেলে নানাভাবে অ্যাক্টিভেট হয়ে যায়, এটা আমরা দেখছি। এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনার ত্রুটির মধ্য দিয়েই কিন্তু একটা 111 সরকার গঠিত হয়েছিল। ফলে আমাদের এখন যেহেতু আরেকটা রাজনৈতিক বিশ্বাস আস্থার সংকট, এটা তো ধরেন একটা হাসিনা সমৃদ্ধ বা হাসিনামূলক কাঠামোর আলাপ, সেটা আফটার হাসিনা আর আফটার আওয়ামী লীগ অথবা পোস্ট আওয়ামী লীগ এরা যদি বলি, আওয়ামী লীগ উত্তর যুগে আওয়ামী লীগের আমলের যেই যে স্ট্যান্ডার্ড, যেই সমস্ত নীতি, যেই সমস্ত আপনার কি বলে যে ভ্যালুজ, এগুলো আর অ্যাক্টিভেট থাকার কোনো সুযোগ নাই, কারণ নেই। ফলে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা ফিরছে, এটা মন্দের ভালো হিসাবে বা আগের যে ড্যামেজটা ছিল সেটা রিপেয়ার করার পদ্ধতি হিসাবে ফিরছে। কিন্তু এইটার যে একটা আলটিমেট ফিলোসফিক্যাল এবং প্রাতিষ্ঠানিক ত্রুটি রয়েছে, এটা ভুলে গেলে আবার চলবে না। ফলে শেষ করে দিচ্ছি, এই ত্রুটিকে মাথায় রেখে আমাদের মনে রাখতে হবে, যেহেতু ডিপ স্টেট অ্যাক্টিভ থাকে সুযোগ পাইলেই, ফলে তত্ত্বাবধায়ক সরকারের মতো নন পলিটিক্যাল অ্যাক্টররা যখন অন্তর্বর্তীকালীন অল্প সময়ের জন্য হোক, 3 মাসের জন্য হোক, যদি আপনি তত্ত্বাবধায়ক ব্যবস্থাপনার মধ্য দিয়ে এনজিও প্রজাতন্ত্র দিয়ে বাংলাদেশের হাতে বাংলাদেশকে 3 মাসের জন্য দেন, এইটাও আমি নিরাপদ মনে করি না। কারণ 18 মাসের অভিজ্ঞতা এতগুলি ক্যাবিনেট ভিতরে তারা পয়দা করছে। ফলে তত্ত্বাবধায়ক ব্যবস্থাপনা খুবই ভালো, কিন্তু এর ডেঞ্জার দিকগুলো মাথায় রাখতে হবে। অতীত অভিজ্ঞতা 111 এবং এই 18 বছর, তার 15 বছরের ফ্যাসিবাদ এবং এই 18 মাসের অস্থিরতা, এটাকে আমলে নিয়ে এই পুরা ব্যবস্থার একটা কাঠামোগত আপনার কাছে আবারও আসবো। অধ্যাপক ডক্টর নাহিদুল ইসলাম খান, একই ইস্যুতে আপনার কাছে জানতে চাই যে আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনেই হবে এমনটি আইনমন্ত্রী জানিয়েছেন, এবং এই গণভোট এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরা বিষয়ে আপনার প্রতিক্রিয়াটা জানতে চাই। এটা তো অবশ্যই একটা ভালো কাজ হয়েছে, বিকজ আপনি দেখেন তত্ত্বাবধায়ক সরকার বিএনপির হাত ধরেই হয়েছে, আবার বিএনপি সরকার আবার ক্ষমতায় আসলেন, এখানে হয়েছে। তো রনির সাথে আমি আসলে পুরোপুরি একমত যে তত্ত্বাবধায়ক সরকারের গঠন করা হলে যে লুপ হোলগুলো থাকে সেগুলোকে আইডেন্টিফাই করা জরুরি। আজকে আইনমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, আমি দেখলাম যে তিনি বলেছেন এটি আসলে তারা সংসদেও নিয়ে যাবেন এবং জনগণের কাছেও জানতে চাওয়া হবে। আমি মনে করি যে একটি গণতান্ত্রিক সরকার যেহেতু ক্ষমতায় এসছে, সো জনগণের কাছেও জানতে চাওয়া হবে যে এটা স্ট্রাকচারটা কেমন হবে। আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ। আর তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তো আমরা দেখেছি যে কত কিছু তৈরি হয়েছে, যে কথাটা রনি বলার চেষ্টা করলেন যে আসলেই যখনই ইলেকশনটা হবে এই স্ট্রাকচারে গেলে কি এটার স্ববিরোধিতা আছে সেগুলোকেও খুঁজে বের করা দরকার। আর গণভোটটাও দেখেন, এই গত 4 মাসে গণভোট নিয়েও প্রচুর কথা হয়েছে না, কিন্তু ওই গণভোটকে কিন্তু আবার এই গণভোটের সাথে মেলালে হবে না, কারণ সেটি একটি ডিফারেন্ট পার্সপেক্টিভে ছিল। তো গণভোটও বাংলাদেশে ফেরত আসলো, এবং এই যে পঞ্চদশ সংশোধনীতে আরও কিছু বিষয় ছিল যে শেখ মুজিবুর রহমানকে একটা তাকে নিয়ে কিছু বলা যাবে না, এরকম বিতর্কের ঊর্ধ্বে রাখা হবে। দেখেন এইগুলো করে বিতর্কে, মানে কোনো মানুষ পৃথিবীতে কি বিতর্কের ঊর্ধ্বে, মানে সেটা তো না। তাহলে এইটাই ছিল স্বৈরাচারীর পদক্ষেপের একটা প্রথম স্টেপ। সেটাকেও কিন্তু প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো আমি মনে করি যে যেহেতু তত্ত্বাবধায়ক সরকারকে আমরা আসলে সবসময় ওইভাবেই দেখতে চাই যে একটা নিউট্রাল জায়গা থেকে দেখবে, এই বিষয়গুলো যাতে আর পরবর্তীতে কোনো দিন কেউ স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সেই বিষয়টা। তবে এখানে আমি আরেকটু বলতে চাই যে সরকারটি এই মুহূর্তে ক্ষমতায় আছেন, তারা আসলে নানা দিক থেকেই চেষ্টা করছে যে জনবান্ধব একটা সরকার হওয়ার চেষ্টা তাদের ভেতরে আছে। এই সরকারের অনেক পদক্ষেপ দেখবেন যেটাকে আসলে যে কথাগুলো বলা হয় যে পরিবারতন্ত্র, বা পরিবারের বাইরে, যে আপনি রিসেন্টলি দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী 3টি বই লাইব্রেরিতে রাখতে না করেছেন প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিগুলোতে। তবে এখানে আমি আসলে একটা কথা বলতে চাই যে
এই বইগুলো আমি মনে করি না যে এটি যদি প্রধানমন্ত্রী, হ্যাঁ তার এক ধরনের লিবারেল অ্যাটিটিউড আছে, তার এক ধরনের জনবান্ধব অ্যাটিটিউড আছে, এবং পরিবারের বাইরে যে বা আপনি দেখেছেন ওনার নাম পোস্টারে না দেওয়ার বা ব্যানারে না দেওয়ার এগুলোও বলেছে, কিন্তু এই জায়গাটাতে আমি একটু বিরোধিতা করতে চাই এই কারণে যে বিএনপি এমন একটি দল যাকে গত 17 বছর মানে একটা মীর জাফরের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। বিএনপিকে স্বীকার করার মতো জায়গায় থাকে নাই যে বিএনপি কোনোদিন বাংলাদেশকে ভালোবেসেছে। বা বেগম খালেদা জিয়া দেখেন, এখন সব জায়গায় পেপারে আসে যে বেগম খালেদা জিয়া তার বেতন থেকে কত কম টাকা নিয়ে বাদবাকিটুক দান করে দিতেন এতিমখানায়, অথচ এই বেগম খালেদা জিয়াকে গত 17 বছর শুনতে হয়েছে উনি এতিমের টাকা মেরে দিয়েছেন। তাহলে একটা দেশের লাইব্রেরিতে আমি মনে করি না যে এই বইগুলো থাকা কোনো সমস্যার, বিকজ আপনি তো কাউকে ইম্পোজ করছেন না, বইগুলো বাধ্য করা হচ্ছে না। কিন্তু লাইব্রেরিতে আসলে আমি মনে করি প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা বেগম খালেদা জিয়ার বই থাকাটা আসলেই জরুরি, কারণ একটা প্রজন্মের কাছে এই দুইজনকে বিলীন করে দেওয়ার একটা চেষ্টা চলেছিল। তাহলে কেউ যদি ইচ্ছা করে পড়তে চায়, আমার মনে হয় যে প্রধানমন্ত্রী এই বিষয়টি দ্বিতীয়বার চিন্তা করে দেখবেন, কারণ লাইব্রেরিতে আসলে যে কোনো বই থাকতে পারে। তবে আমি মনে করি যে এগুলো একটা খুব ভালো পদক্ষেপ। আর তত্ত্বাবধায়ক নিয়ে সেই একই কথাই আসলে, যে তত্ত্বাবধায়ক আসলে সব ভালো জিনিসই আসলে অনেক সময় ভালো নাও হতে পারে যদি সেটাকে চুলচেরা বিচার না করা হয়। তো তত্ত্বাবধায়ক ভালো হয়ে এসছিল, কিন্তু সেটার যে খারাপ দিকগুলো আছে সেটাকে বিবেচনা করে এর প্রধান কে হবে, কিভাবে নির্বাচিত হবে, কয়েকটা 15-16টা বিষয় আছে বিতর্কিত, সেগুলো একটু দেখে তত্ত্বাবধায়কটাকে এস্টাবলিশ করা। ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ রায়হান। আপনার কাছে আমার একই প্রশ্ন, এবং তার সঙ্গে আমি একটু জুড়ে দিতে চাই যে আসলে এই যে গণতান্ত্রিক বাংলাদেশের যে চর্চা বা গণতন্ত্রের যে চর্চা, সেই জায়গায় কি আসলে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোট ফিরিয়ে নিয়ে আসাটা একটা বড় দৃষ্টান্তের জায়গা হয়ে থাকলো কি না? ধন্যবাদ। আচ্ছা, প্রথমে আমি একটু বলি, এটা তো আপনার রায়ের একটা বিষয় আছে। তত্ত্বাবধায়ক সরকার এটা বিএনপি কিন্তু 31 দফাতেই কমিটমেন্ট করেছে। আমরা এটা যদি রায় নাও হতো তারপরে কিন্তু বিএনপি তত্ত্বাবধায়ক সরকার আনতো, কারণ বিএনপির এটা কমিটমেন্ট ছিল, বেগম জিয়ার কমিটমেন্ট ছিল, তারেক রহমানের একটা কমিটমেন্ট ছিল। আর 2011 সালে যেই আপনার যেই 55টা বিষয়ের উপর পরিবর্তন করে যে সংশোধনটা আনা হয়েছিল খুবই বিতর্কিত ছিল, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যে বাতিল করা হলো, তার মাধ্যমে যে নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করা হয়েছিল। মূলত আপনি দেখবেন যে শেখ হাসিনা ফেসিস্ট হয়ে উঠলো কেন, এই একের পর এক নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার জন্য, আর কিছুই না। তো আসলে তো অন্যান্য যে ধরনের কাজ হয়েছে কম বেশি আপনার ডেভেলপমেন্ট ওয়ার্ক বলেন বলেন, সেখানে যে জবাবদিহিতার অভাব, এই নির্বাচন প্রকৃত নির্বাচিত সংসদ না থাকার কারণে, তার ফলে তো সে ফেসিস্ট হয়ে গেল, এবং সেই প্রকৃত নির্বাচন ব্যবস্থাটা ধ্বংসই হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার কারণে। এবং এই 55টা বিষয়ের মধ্যে আপনার এই যে তত্ত্বাবধায়ক সরকার, গণভোট এবং আপনার শেখ মুজিবের বিষয়ে যেটা বললেন আপা, যে শেখ মুজিবের বিষয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, তাকে জাতির জন্য কি উপাধি দেওয়া ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। তো গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কারণে আপনি যেটা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার জরুরি কিনা নির্বাচন, এখন দেখেন আমাদের বাংলাদেশে যে রাজনৈতিক কাঠামো বর্তমানে চলছে, হ্যাঁ, মানে আমরা যে এই যে একটা ফেয়ার নির্বাচন আমরা দেখতে পেলাম গত কিছুদিন আগে, সেটা একমাত্র কিন্তু এই যে একটা নিউট্রাল, আলট্রা নিউট্রাল, মানে আমাদের আপাত দৃষ্টিতে নিউট্রাল সরকার ছিল বলেই কিন্তু হয়েছে। এটা যদি আপনার আবার যদি মানে ভেরি ইমিডিয়েট যদি এটা ইম্পোজ না করা না হয়, তত্ত্বাবধায়ক সরকার ইম্পোজ না করে অন্য কিছু করা হয়, তাহলে কিন্তু আবার সেই মানে মানুষের বাই নেচার, মানুষের হিউম্যান নেচার তো এক ধরনের আপনার চলে, যে মানুষের মধ্যে মানে তার যে ক্রেভিংটা বিভিন্ন কিছুর, আপনার 17 বছর পরে আমরা ক্ষমতায় এসেছি এবং আমাদের নানান ধরনের চাহিদা তৈরি হবে, প্রশাসনে বিভিন্ন ধরনের আপনার নিয়োগ হবে। সুতরাং এই নিউট্রালিটিটা নির্বাচনের সময় থাকবে কিনা সেটা খুবই থাকবে। তবে আইনমন্ত্রী এখানে খুব স্পষ্টতই বলেছেন যে আমরা এই সংশোধনের আলোকে এবং জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বেশ কিন্তু ব্যাপক আলোচনা হয়েছে, এবং সেখানে কিন্তু 7-8টা অনুচ্ছেদের মধ্যে শুধুমাত্র শেষ অনুচ্ছেদটাতে যে একটা নোট অফ ডিসেন্ট বিএনপি দিয়ে রেখেছে, কারণ ওই যে ওই অনুচ্ছেদের যেই প্যারামিটারগুলো বিএনপি এটা মানতে পারছে না, নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। সেটা নিয়েও কিন্তু এই যে সংবিধান সংশোধন যে কমিটি হবে বিরোধী দলের সাথে আপনার সরকারি দলের, সেই সংশোধনের কমিটি এবং নতুন করে এই রায়ের আলোকে স্টেক হোল্ডার যারা আছে, আরও এই স্টেক হোল্ডারদের কাছে সাথেও আইনমন্ত্রী কিন্তু বলেছেন যে
বসে আপনার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আমার মনে হয় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ব্যাপারে একটা মানে এবং রায়ের আলোকে সংশোধনীটা করা হবে। মানে সংবিধান তো ন্যাচারালি একটা সংশোধনী আসবে, বিএনপির কমিটমেন্ট, এবং সেখানে এটা আপনার অ্যাকোমোডেট করা হবে অ্যাকর্ডিংলি। আর একটা বইয়ের ব্যাপারে যেটা আপা বলতেছিলেন সেটা হচ্ছে আমি একটু এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে বইটা যে 3টা বই দেওয়া হয়েছিল একদম খুব নিউট্রাল ফেসের বই, কিন্তু এখানে কিন্তু বিএনপি ঘরনার বা বিএনপি নিকে খুবই করে লেখেন। মাহফুজুল্লাহ সাহেবের 2টা বই ছিল, খুব প্রখ্যাত সাংবাদিক এবং খুবই জানাশোনা লোক, ওনার 2টা বই ছিল। আর বিএনপির ভিশন নিয়ে একটা বই ছিল। সুতরাং ওই বইগুলো আসলে থাকতে পারতো আর কি, এখন প্রাইমারি লেভেল থেকে থাকতে পারতো না, সেকেন্ডারি লেভেল থেকে, প্রাইমারি স্কুলের বাচ্চারা কি বই বুঝবে কিনা সেটা একটা হয়তো কোয়েশ্চেন থাকলেও থাকতে পারে আর কি। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা এবার একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আমরা একটু যেতে চাই দেশজুড়ে বৃষ্টিপাত, জলাবদ্ধতা, মানে পাহাড় ধসের মৃত্যু, রাজনৈতিক দলগুলোর ভূমিকা কেমন দেখছেন? আমি একটু যেতে চাই রেজাল করিম রনি আপনার কাছে। ধন্যবাদ। আমি চট্টগ্রাম থেকে ফিরছি গতকালকেই। চট্টগ্রামে বৃষ্টির পরিমাণটাই এবার একটু অস্বাভাবিক। ঢাকাতেও বৃষ্টি হচ্ছে, কিন্তু ঢাকায় সেই তুলনায় দেখলাম যে কমই। তো চট্টগ্রামে গত পরশু দিন পর্যন্ত ওই অর্থে কোনো জলাবদ্ধতা ছিল না, মানে 3য় দিন থেকে আসলে জলাবদ্ধতা তৈরি হয়েছে। কিন্তু মানে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তাতে করে অতীতে যেভাবে মানে পুরা জলাবদ্ধতা যে কষ্টটা ছিল সেটা এইবার বৃষ্টিপাতের তুলনায় জলাবদ্ধতার অবস্থাটা ওইরকম আপনার মানে একদম স্থবির অবস্থা তৈরি হয়েছে এরকম না, কিন্তু কিছু কিছু জায়গায় পানি ছিল, কিছু কিছু জায়গায় পানি ছিল। আরেকটা কারণ আমি দেখলাম যে চট্টগ্রাম শহরের ভেতরে অনেক পাহাড় আছে, রাস্তাঘাটগুলো ভিতরে অনেক উঁচু নিচে আছে, ফলে আপনার মুষলধারে যদি টানা বৃষ্টি হয় 2 দিন 3 দিন, ফলে কিছু কিছু জায়গায় যেখানে আপনার হয়তো নর্মাল বৃষ্টিতে পানি জমে না, কিন্তু টানা বৃষ্টির কারণে আপনার ওই জায়গায় ঢালু হওয়ার কারণে সমস্ত পানি একসাথে নেমে আসার কারণে ওই জায়গায় 2-3 ঘন্টা পানি জমে থাকে এবং ওইটা আপনি সেক্ষেত্রে আমার ফলে সেই ক্ষেত্রে আপনার একটা হলো যে স্থবিরতা, বিগত সময় যে এইখানের যে বাজেট ছিল 1000 কোটি টাকা সেটাকে লুটপাট করে কোনো কাজ না করে এটা লম্বা সময় ধরে একটা অবস্থা তৈরি করা, সেইটা নিরসনের জন্য এখন চেষ্টা করা হচ্ছে। মেয়র সাহেব দেখলাম যে দৌড়াদৌড়ি করছেন, ছোটাছুটি করছেন, লোকজনের সাথে বসছেন, অ্যাক্টিভিটির মধ্যে আছে। কিন্তু জলাবদ্ধতা হয়েছে এবার, আপনার আজকের থেকে দেখলাম যে নিউজে বেশ ব্যাপক, আরও নতুন যেসব এলাকায় পানি গত 2 দিন উঠে নাই, কিন্তু আজকে সেই সব জায়গায় কিছু কিছু জায়গায় পানি কিন্তু দেখা যাচ্ছে। আবার দ্রুত নামানোর ক্ষেত্রে তারা অ্যাক্টিভলি ভূমিকা পালন করছে। ফলে চট্টগ্রামের ক্ষেত্রে এটা একটা কাঠামোগত সমস্যা, দীর্ঘদিনের সমস্যা, পুরানা সমস্যা। এটার ক্ষেত্রে একটা লম্বা প্ল্যান ধরে এক্সিকিউট করতে হবে 1 নাম্বার। এবং এই সমস্যার জন্য বিএনপি দায়ী না, তারপরেও আমাদের প্রধানমন্ত্রী কিন্তু সরি বলেছেন নগরবাসীর কাছে। ফাইন, ওকে, এটা আমরা দেখতে চাই। এখন আপনার উখিয়া এবং কক্সবাজারে যে ঘটনাগুলো ঘটছে, রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ করে, সেখানে একটা সমস্যা আছে। সেটা হলো যে আপনার এখানে পাহাড় দখল করার জন্য লোকজন করে কি, আপনার যাদের ভূমিহীনদেরকে আইনা পাহাড়ের আশেপাশে জায়গা ঘর করে দেয়, ওই পাহাড় 2 দিন পরে সে দখল করবে। পর কিন্তু যখন ঢলটা নামে ওই নিরীহ মানুষগুলো মারা যায়। ফলে ঢলে মানুষ মৃত্যুর এই ঘটনার ক্ষেত্রে একটা বড় কারণ হইল জায়গা দখল করার পূর্ব প্রস্তুতি হিসাবে পাহাড়ের ওই রিস্কি জায়গাগুলোতে লোকজনকে ছোট ছোট টিনের ঘর করে থাকতে দেওয়া। তো এইটা আমি মনে করি যে এখানে পাহাড় রক্ষা বিভিন্ন অর্গানাইজেশন আছে এবং প্রশাসনিক একটা ব্যর্থতা এতদিন ছিল। এখনও প্রশাসন যে খুব বেশি অ্যাক্টিভেট হয়েছে সেটা বলা যাবে না। 18 মাসের অস্থিরতার পরে এই 4 মাসে খুব আহামরি পরিবর্তন হয়ে যাবে সেটা আশাও করে না কেউ। কিন্তু এটা ইমিডিয়েটলি এটা আপনার যেহেতু বর্ষা প্রত্যেক মৌসুমই হবে আগামীতে, ফলে এখানেও প্রশাসনকে বর্ষা মৌসুমে এই পাহাড়ের ঢালগুলোতে জনবসতি সরানো, পাহাড় দখলের প্রক্রিয়া বন্ধ করা এবং মানুষকে সেফটি নেটওয়ার্কের মধ্যে আনা, যারা রিস্কি জায়গায় বাড়িঘর তুলতেছে তাদেরকে সরাই নিয়ে আসা। প্রচুর জায়গা আছে চট্টগ্রামে এইভাবে রিস্কি জায়গায় এইভাবে বসবাস করার কোনো দরকার নেই, খুবই মর্মান্তিক, এটা দেখা যায় না। এবং সর্বশেষ যেটা বলবো, যে পরিবারগুলো, যে মানুষগুলো মারা গেছে, সরকারকে বলবো ইমিডিয়েটলি তাদের পাশে গিয়ে দাঁড়ানো। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন থাকছে বাকি আলোচনা, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন নিউজ 24, চলছে নতুন বাংলাদেশ, আমাদের নিয়মিত আয়োজন। আমাদের সঙ্গে অতিথি আছেন, আমরা কথা বলছি রাজনীতিতে দুর্যোগ নিয়ে এবং আমরা কথা হচ্ছিল দুর্যোগ ইস্যুতে। আমি একটু ডক্টর নাহরিন আপনার কাছে একটু জানতে চাই যে একটু বলবেন যে
আমরা তো দেখতে পাচ্ছি যে টানা বৃষ্টিপাত চলছে, আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যে আরও কয়েকদিন টানা বৃষ্টিপাত চলবে, কক্সবাজার, বান্দরবানে পাহাড় ধস, চট্টগ্রামের জলাবদ্ধতা। কিন্তু এই সময় আমাদের যারা রাজনৈতিক দলগুলো রয়েছে তারা আসলে এই ঘটনাকে কেন্দ্র করে তাদের ভূমিকাটা আসলে কেমন? আমি তো আসলে মনে করি যে রনি যেহেতু বললেন যে উনি কালকেই ফেরত এসছেন, দেখেন এর আগে এই জলাবদ্ধতাগুলো যখন হতো তখন আসলে 121টা জায়গাতে জলাবদ্ধতা হতো, এবার 17টা হয়েছে। হ্যাঁ, এবং রাজনৈতিক দলগুলো আমি মনে করি যে এই মুহূর্তে ওখানে যারা সরকারে আছেন, মেয়রকে বলেন বা এমপিরা যারা আছেন, আমি দেখছি তারা কাজ করছে। তবে দুর্যোগ নিয়ে কথা বলার আগে আমি যেহেতু পরিবেশ পড়াই, একটা জিনিস আসলে আমাদের বোঝা উচিত যে এই দুর্যোগগুলোকে খালি চোখে আমরা প্রাকৃতিক দুর্যোগ মনে করি, কিন্তু এগুলো তো আসলে প্রাকৃতিক দুর্যোগ না। বিকজ পলিটিক্যাল ইকোলজি বলে একটা বিষয় আছে যে প্রত্যেকটি মানে ধরেন 70s আগে পর্যন্ত পৃথিবীর মানুষরা ভাবতো যে সব দুর্যোগই আসলে প্রাকৃতিক, বা ম্যালথাসের থিওরিও সেই জায়গা থেকে এসছে। কিন্তু আপনি দেখবেন যে এর পরবর্তীতে মানুষের ধারণা চেঞ্জ হয়ে গেছে যে দুর্যোগের পেছনে আসলে পাওয়ার থাকে, এবং এই যে পাওয়ার স্ট্রাকচারগুলো তারা কিন্তু প্রকৃতিকে অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রণ করে। চট্টগ্রামে যে জলাবদ্ধতা হয় সেটার পেছনে যতটা না প্রাকৃতিক বিষয় আছে তার থেকে বেশি কিন্তু অপরিকল্পিত যত প্রকল্পগুলো নেওয়া হয়েছে, রাস্তাঘাট, বা আপনি দেখবেন রোহিঙ্গাদের কথা যেটা বলা হয়, রোহিঙ্গাদের যে জায়গাতে দেওয়া হয়েছে সেটা বাংলাদেশের একটা রিজার্ভ ফরেস্টের জায়গা ছিল, সেখানে গাছ কেটে ফরেস্টকে ধ্বংস করে পাহাড় কেটে সেখানে তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তাহলে এই বিষয়গুলোতে যখন আপনি ভাববেন তখন পরিবেশ তো একটা সিঙ্গেল এন্টিটি না, পরিবেশকে দেখতে হবে আপনার একটা হোলিস্টিক জায়গা থেকে, এবং সেখানে যে পাওয়ার স্ট্রাকচারগুলো কাজ করে সেই পাওয়ারের পেছনে যারা আছে তারা আসলে পরিবেশের প্রতি কতটা সংবেদনশীল তার উপর নির্ভর করবে যে ভবিষ্যতে পরিবেশটা বা এই দুর্যোগগুলো কিভাবে আপনি মোকাবেলা করবেন। যেমন আজকে দেখবেন ঢাকায় আজকে বৃক্ষরোপণের একটা মেলা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আপনি যদি বিএনপিকে হিস্টোরিক্যালি দেখেন, আপনি দেখবেন 1979-এ প্রথম বন নীতি কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছে। তারপরে আপনি দেখবেন যে 94 সালে প্রথম কিন্তু বৃক্ষ মেলা বেগম খালেদা জিয়ার হাত দিয়ে হয়েছে। তার মানে বিএনপি আসলে, এবং এই প্রধানমন্ত্রীর যে অ্যাক্টিভিটিসগুলো আপনারা দেখছেন তাতে কিন্তু মনে হয় যে পরিবেশের প্রতি অনেক বেশি সেন্সিটিভ। হ্যাঁ, পলিথিন নিষিদ্ধ করা থেকে শুরু করে, বা আপনি ইন্টারিমের সময় দেখেছেন যে অনেক কথা আমরা শুনেছি না রিজওয়ানা হাসানের বয়ান দিয়ে, কিন্তু আমরা দেখেছি যে কাচের বোতল রাখা হয় মিটিংয়ের মধ্যে, কিন্তু সেটার বাস্তবায়ন কতটুকু ডেইলি লাইফে হয়েছে, অথবা এয়ারপোর্টের সামনে কি করেছিল আপনার মনে আছে যে হর্ন বাজালে 500 টাকা জরিমানা, না একটা নীরব শহর বানাতে চেয়েছিল, কিন্তু সেই শহরেই আবার উনি কোথাও না কোথাও খাল খনন করতে গেছেন রেড কার্পেটের উপর দিয়ে। আসলে পরিবেশ নিয়ে যখন আমাদের কথা বলতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে, বা বৃক্ষরোপণের বেলাতেও, যে জনসংখ্যার যেমন ম্যাপিং হয় সেরকম কিন্তু বৃক্ষেরও ম্যাপিং হয়, এবং এগুলো এই সরকার করার চেষ্টা করছে, একটা ন্যাশনাল ডেটাবেস তৈরি করার চেষ্টা চলছে। গাছ বোনার সময় আমি সবসময় একটা কথা বলি যে গাছ কিন্তু আপনার সংস্কৃতির ধারক এবং বাহক, ইচ্ছা মতো আপনি গাছ বুনবেন। যেমন বাংলাদেশের সোশ্যাল ফরেস্ট্রির নামে দেখেছেন যে একাশিয়া ইউক্যালিপটাস গাছ বোনা হয়েছে, আপনি শালবনের সামনে দিয়ে যাবেন, সামনে দিয়ে শালবন আছে ঠিকই, ভেতরের দিকে সোশ্যাল ফরেস্ট্রির নামে ইউক্যালিপটাস, একাশিয়া এইসব গাছ বুনে বাংলাদেশের মাটির সাথে যারা সম্পৃক্ত না। অথবা আপনি এয়ারপোর্ট থেকে যখন এদিকে আসতে থাকবেন বসুন্ধরার দিকে, আপনি দেখবেন কিম্ভূত কিমাকার সাইজের বনসাই গাছ দিয়ে শহরকে সুন্দর বানানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু গাছ যখন আপনি বুনবেন এটা আপনার মাথায় রাখতে হবে যে গাছ যাতে আপনার গাছ হয়, আপনার নিম গাছ হয়, আপনার আম গাছ হয়। সো গাছ সংস্কৃতির বাহক, এটা মাথায় রেখে কিন্তু বৃক্ষরোপণ করতে হবে। ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। সালাউদ্দিন আহমেদ, একটু আপনার কাছেও জানতে চাই যে আসলে অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি এই মানে যেই অবস্থা চলছে? যে অবস্থা চলছে অন্যান্য রাজনৈতিক দলের কোনো ভূমিকাই নাই। আপনি দেখবেন যে রেল লাইন ডুবে গিয়েছিল, তাই না? রেল ডুবে, এই প্রথম কিন্তু আপনার রেলপথমন্ত্রী ওইখানে গিয়েছেন, এবং এই ডুবা রেল লাইনের মধ্য দিয়ে চলার জন্য একটা ক্যারেজের মতো থাকে, ওইটা দিয়ে উনি কিন্তু প্রায় 2 কিলোমিটার ভ্রমণ করে এই পানি নিষ্কাশন করে কিভাবে রেলটা চালু করা যায়, একদিন বোধহয় বন্ধ ছিল, খুব সম্ভবত একদিনের মতো বন্ধ ছিল, কীভাবে দ্রুত চালু করা যায় সে ব্যবস্থা করেছেন। সুতরাং এখানের এই যে আমাদের যেই আপনার চট্টগ্রামের যে মেয়র এবং অন্যান্য যে মন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রী এই ডিপার্টমেন্টের গণপূর্ত থেকে শুরু করে সবার কিন্তু ঐকান্তিক প্রয়াস আছে আপনার। হ্যাঁ, আর আসলে তো ওই যে ধসটা যেটা হয়েছে এটা আমি রনিবের সাথে সম্পূর্ণ একমত। আসলে এই যে দীর্ঘদিন ধরেই কিন্তু এই যে পাহাড়ে মানুষদেরকে রাখার যে একটা ব্যবস্থা, এই কারণে কিন্তু আপনার ওখানে ওরা বসতি ঘরে, এবং শুধু এখন বলে না, প্রায় প্রতি বছরই কিন্তু এই ঘটনাটা ঘটে।
এই যে পাহাড়ে ধসের ঘটে এবং মৃত্যুর ঘটনা ঘটে, কিন্তু প্রকৃত কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এবার হয়তো এই প্রকৃত ব্যবস্থাটা নেওয়া হবে। আর এই যে আপনার প্রতিনিয়ত যে বৃষ্টিপাতের যে এই যে বিভিন্ন ধরনের যে ক্যারেক্টার চেঞ্জ এবং কোথাও বেশি কোথাও কম, এটা নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী খুব ভালো একটা কথা প্রতিনিয়তই প্রায় 2-3 দিন পরই বলে যাচ্ছে। এটা কিন্তু একটা ক্লাইমেট ইস্যু এখানে আছে আপনার। এই যে আমাদের দেশগুলা তো আপনি জানেন যে পৃথিবীর অন্যান্য উন্নত দেশের চেয়ে আমাদের উন্নয়নশীল দেশগুলো আপনার কার্বন নিঃসরণ মাত্র 0.3% আমরা করি, কিন্তু আমরা সবচেয়ে বেশি আপনার এই জলবায়ু অভিঘাতে বিপর্যস্ত। এটার একমাত্র কারণ কিন্তু এই যে চট্টগ্রাম এবং কক্সবাজার যে অঞ্চল, উপকূলীয় অঞ্চলগুলো কিন্তু এর মধ্যে ম্যানগ্রোভ ফরেস্টগুলো কমে যাওয়া আপনার এই জন্য যে আপনার পিএম যে আপনার এবার যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন, এবং আপা একটা কথা বলতেছিলেন যে এই যে ইউক্যালিপটাস টাইপের যে গাছ, যেগুলো হয়তো টিম্বার ভ্যালু থাকতে পারে বা থাকতে পারে, কিন্তু আসলে আপনার যেই গাছগুলো আমাদের দেশি প্রজাতির যে গাছগুলো, সেই গাছগুলো কিন্তু ম্যানগ্রোভ ফরেস্টকে বাঁচিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি কাজ করে। এই পরিপ্রেক্ষিতে ডুলা হাজারাতে যখন উনি গাছ আপনার রোপণ করলেন, এবার প্রথম উদ্বোধন করলেন 10,000 গাছ দিয়ে, সেটা কিন্তু প্রথমে উনি 2টা সারা পৃথিবীতে বিলুপ্ত প্রজাতির 2টা গাছ, যেটা খুবই তাদের যেটা আপনার ম্যানগ্রোভে বর্ধনশীল করার জন্য আপনার যার তেলিগর্জন এবং নাগলিঙ্গম, এই 2টা প্রজাতির গাছ কিন্তু আপনার বিলুপ্ত প্রজাতি। IUCN যাদেরকে অলরেডি বলছে যাদের মা বীজ অলরেডি কমে যাচ্ছে এই গাছগুলো। সুতরাং আপনার চিন্তা করতে হবে যে আপনি ওই মানে আমি ওখান থেকে এখানে নিয়ে আসলাম এই কারণে, মানে সার্বিক বিষয়ে সরকার কতটুকু আপনার আন্তরিক এই বিষয়টাকে। এবং আমি খুব কনফিডেন্টলি আপনাকে মনে হয় বলতে পারি যে সামনের দিনগুলোতে আপনি দেখবেন যে এই চট্টগ্রামের যে জলাবদ্ধতার ইস্যুগুলা, এটা অবশ্যই এবার তো অ্যাড্রেস করা হয়েছে। বললামই যে আপনার যখন বৃষ্টিপাত হচ্ছিল, রেনলাইন ডুবে যাচ্ছিল, ওটার প্রথম গেছে, কিন্তু সামনের দিনগুলোতে আরও প্রিমেচিউর আপনার ব্যবস্থাগুলো নেওয়া হবে, যেন আপনার আগে থেকে মানুষকে সতর্ক করা যায়, যেটা অন্যান্য দেশেও আছে। এবং আমি এই প্রধানমন্ত্রী একটা কথা দিয়ে আমি শেষ করি, সেটা হচ্ছে উনি গাছ লাগানোর ব্যাপারে মানুষকে উৎসাহিত করার জন্য আজকে একটা উদাহরণ দিয়েছিলেন। সেটা হচ্ছে যে উনি যখন লন্ডনে থাকতেন, তো একটা বাসার পাশ দিয়ে উনি যেতেন সবসময় ওনার বাসা থেকে, সেখানে বাসাতে উনি দেখতেন যে 2টা গাছ, গোলাপ গাছ বেশ বড় উঁচু হয়ে উঠেছে। এটা খুব ইম্পর্টেন্ট শোনাটা, এই জন্য বলছি আমি। তো উঁচু হয়ে গেছে, তো আস্তে আস্তে দেখতে দেখতে উনি দেখলেন যে 10-12 বছর গাছগুলো অনেক বড় হয়েছে। তো উনি জিজ্ঞেস করলেন যে আপনি তো এই গাছগুলো এরকম রোপণ করেছেন, তো কারণটা কি আসলে, এবং খুব যত্ন করেন ই করেন। তো উনি বলতেছিলেন বাড়িওয়ালা যে এইটা হচ্ছে আমার 3টা বাচ্চা, আমার প্রত্যেকটা বাচ্চা যখন জন্ম হয়েছে তখন আমি একটা করে গাছ লাগিয়েছি, সামনে 2টা পিছনে একটা, এই 3টা। তো তারপর উনি এইভাবে উদ্বুদ্ধ করলেন আমাদের বাংলাদেশের মানুষকে যে আপনারও প্রত্যেকের বাচ্চা যখন জন্ম নিবে আপনারা ইচ্ছা করলে একটা করে গাছ লাগাতে পারেন। জি, অনেক ধন্যবাদ। আমরা একটু প্রসঙ্গ পাল্টাতে চাই, আমরা একটু পাল্টাতে যেতে চাই যে সম্প্রতি রাজনৈতিক কর্মসূচিতে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সাভারে এরকম একটি ঘটনা ঘটেছে। এটা দ্বারা আসলে কি প্রমাণ হয়, আমাদের কি আসলে সহিংসতার রাজনীতি কি আসলে শেষ হয়নি? মানে এই জায়গাটা হঠাৎ করে কেন তৈরি হলো? কারণ সব রাজনৈতিক দলের ভিতরে তো ঐক্যের জায়গাটা ছিল এবং সবাই একই প্রশ্নে, ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে সবাই এক ছিলেন। হঠাৎ করে এরকম জায়গা কেন তৈরি হলো? রেজাল্ট কোন করেন? ওই সময় আমি ঢাকার বাইরে ছিলাম, আমি খবরে দেখেছি আপনাদের মাধ্যমেই, এবং এটা নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা বক্তব্য পাওয়া যাচ্ছে। কেউ বলছে বিস্ফোরণ, কেউ বলছে বোমা হামলা, কেউ বলছে ককটেল বিস্ফোরণ। তো এখন প্রশ্ন হলো যে দলেরই বা যাদেরই আপনার সমাবেশে বা জমায়েতে এটা হোক না কেন, এটা তো ডেফিনেটলি একটা নাগরিক নিরাপত্তার ইস্যু, তাদের পরিচয় পড়ে। তো সেই নিরাপত্তার জায়গা থেকে এটা ডেফিনেটলি অ্যালার্মিং, সরকারকে সতর্ক হতে হবে, এটা ঠিক আছে। আবার যেই রাজনৈতিক দলের এখানে ঘটনাটা ঘটছে তাদের ক্ষেত্রে সমস্যা হইল কি, তারা তো ফ্যাক্ট দেওয়ার আগে ন্যারেটিভ দিয়ে দেয়। তো এটা ককটেল হামলা না বোমা হামলা না বিস্ফোরণ, এটা আইডেন্টিফাই করতে করতেই আপনার 3 দিন চলে যাচ্ছে। তো ফলে ওনারা যদি এটা স্পেসিফিক করতো, যে অতিরঞ্জন না করে যে ঘটনা হলো এইভাবে হয়েছে, আমরা এইভাবে আসেন, আগেই যখন আপনি পলিটিসাইজ করে ফেলবেন তখন ঘটনাটা হয় কি, আপনার সিরিয়াস হইলেও তখন আর মানুষ গুরুত্ব দেয় না। আপনি দেখেন যে গাজীপুরে একটা মেয়ে, প্রাপ্তবয়স্কা মেয়ে, তার একটা ছেলেকে পছন্দ, প্রেমের সম্পর্ক, তারপরে তারা ফজরের সময় আজানের সুর শুই না বাড়ি ছেড়ে পালাইছে। সেই ঘটনাকে সংসদে পর্যন্ত বলল যে বিএনপির নেতা অপহরণ করছে, এই সে নানা রকম। পরে দেখা গেল সেই মেয়ে
বাপ মা রাজি নয় ছেলের সাথে বিয়ে দিতে, তার নিজের হৃদয় ঘটিত কারণে সে পালাইছে। এখন এই রকম ঘটনাকে যখন আপনি রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার জন্য ব্যবহার করেন, তখন যখন রিয়েলি এরকম একটা ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে ওই যে এটা একটা ঠিক সহজ কথায় বললে ওই যে মিথ্যাবাদের আকালের গল্পের মতো। আর প্রত্যেকদিন বাঘ বাঘ করে যদি চিৎকার পারেন মিথ্যা মিথ্যা, যেদিন সত্যিকারে বাঘ আসবে দিন কেউ আগে আসবে না। ফলে অলরেডি তারা সোশ্যাল মিডিয়া বাস্তবতায় ন্যারেটিভ পলিটিক্স করে পরিবেশ পরিস্থিতি এই পরিমাণ বিষাক্ত করে ফেলছে যে আসলে এখানে যে পতিতরা যদি ফায়দা নেওয়ার জন্য তাদের এখানে অ্যাটাক করে বা করাটা অস্বাভাবিক না, যেহেতু আওয়ামী লীগের স্বভাব চেঞ্জ হয়েছে এবং কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। এবং কয়দিন আগে আপনি জানেন যে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষার জন্য স্পেশাল ফোর্স ডিপ্লয় করা হইল, হ্যাঁ, আওয়ামী লীগের তৎপরতাকে ঠেকাল দেওয়ার জন্য। ফলে আমি বলতেছি না যে হামলা, আক্রমণ, প্রতিহিংসা, হ্যাঁ, ভায়োলেন্সের রিস্ক নাই, আছে, সেই রিস্ক আছে। আবার আপনি যদি এটাকে রাজনৈতিক কাঠামোতে ব্যবহার করার চেষ্টা করেন তাইলে তো হইলো আপনার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। ফলে আপনার দায়িত্বের জায়গা থেকে প্রথম কথা হইলো যে আপনি রাষ্ট্রকে, এখন যেহেতু একটা পুনর্গঠন পর্বে আমরা আসি, আওয়ামী লীগের মতো হরে ধরে রাজনীতি করা বা অন্যকে ব্লেম দিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা না করে আপনি নিজে আগে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া যাবেন, আপনি পুলিশকে জানাবেন যে আমার এখানে সমাবেশ, নিরাপত্তাটা আপনি নিশ্চিত করেন, পুলিশকে সহযোগিতা করবেন, করে তারপরে আপনি যাবেন। তারপরেও যদি ঘটনা ঘটে সেক্ষেত্রে আপনি পুরা ফ্যাকচুয়ালি সরকারকে সহযোগিতা করবেন, করে অপরাধী যারা তাদেরকে বিচারের আওতায় আনবেন। কিন্তু মুশকিল হইলো আমরা আমাদের একটা বিরতিতে যেতে হবে। একটা বিরতিতে যাব, বিরতি থেকে এসে বাকি অংশটি শুনবো। আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24 চলছে নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান, আমাদের অতিথিরা আমাদের সঙ্গে আছেন। আমরা রাজনীতির দুর্যোগ নিয়ে কথা বলছি। ডক্টর নাহরিন, একটু আপনার কাছে আসি, একটু বলবেন যে একই প্রশ্ন থাকছে যে সম্প্রতি রাজনৈতিক একটি কর্মসূচিতে বিস্ফোরণের একটা ঘটনা ঘটেছে, এই বিষয়টাকে আপনার ব্যাখ্যায় আপনি কিভাবে দেখেন? যে কোনো ধরনের রাজনৈতিক সমাবেশ বা যে কোনো জায়গাতেই মানে বোমা বিস্ফোরণ একটা ন্যাক্কারজনক ঘটনা এবং একটা দেশে এটা চলতে পারে না। কিন্তু এইটার পলিটিক্যাল ডিমেনশনটা আপনি যদি দেখেন, আমার কাছে যে জিনিসটা সবচেয়ে আশ্চর্যের লাগলো সেটি হচ্ছে যে যখন এই ঘটনাটি ঘটলো এরপরে একটি রাজনৈতিক দলের প্রধান কোনো কথার চিন্তা নেই, ভাবনা নেই, যেটা রনি বলছিলেন যে কিছু বলার আগেই প্রধানমন্ত্রীকে এটাতে দোষারোপ করলেন, বললেন প্রশাসনের সহায়তায় এটা হয়েছে। আপনি একটি প্রশ্ন রনিকে করেছিলেন না যে আগে তো তারা একটা ঐক্যের জায়গায় ছিল, তাহলে এখন এই অনৈক্য? ঐক্য কিন্তু কোনোদিন আসলে ছিল না। ঐক্য শুধু কোথায় ছিল জানেন? ঐক্যমত্য কমিশনের ওই রুমের ভেতর, কিন্তু ওখান থেকে বের হয়ে যেই কিন্তু সবসময় বায়তুল মোকাররমের দক্ষিণ গেট। তো তার মানে হচ্ছে ঐক্য আসলে রিয়েল ঐক্য কখনোই ছিল না। যে ঐক্যটি দেখানো হতো সেটি হচ্ছে পলিটিক্যাল ঐক্য। এখন আপনি ধরেন বোমা বিস্ফোরণে যিনি আহত হয়েছেন, আপনি যদি তার ইন্টারভিউটি দেখেন, তিনি জামাতের কর্মী কিন্তু সমর্থক এনসিপির। কী যে সুন্দর চমৎকার ধরেন পলিটিক্যাল ব্লেন্ডেড আইডিওলজি, মানে এটা তো খুব সুন্দর আসলে যে আপনি সমর্থক কর্মী জামাতের কিন্তু সমর্থক এনসিপির। এখন এই জায়গাটা দেখে আমার সবসময় ওই জিনিসটাই মনে হয়েছিল যে আপনার মনে আছে বিএনপি যখন ক্ষমতায় ছিলেন তখন 21শে আগস্টের ঘটনা হয়েছে একটা, হ্যাঁ। তো তার মানে এগুলোকে এমনই কোনো কিছু যে সরকার যখন ক্ষমতায় থাকবে তাকে এক ধরনের দোষের ভাগিদার করে ফেলা। কিন্তু 24-এর পরবর্তী সময়ে আমরা কি আসলে এরকম ভেবেছিলাম? 24-এর পরবর্তীতে আমরা ভেবেছিলাম যে এমন একটা জবাবদিহিতার জায়গা তৈরি হবে, অথবা বিরোধী দলকে আমরা সেই বিরোধী দল দেখতে চাই যে বিরোধী দল মানে একটা পজিটিভ ক্রিটিসিজম করবে। ওই মুহূর্তে যে কথাটি বলার প্রয়োজন ছিল যে আসলে একটা সুষ্ঠু তদন্ত, এবং এইখানে তদন্তে যদি কোনো গাফলতি হতো বা হয়েছে সেগুলো বলে, সেটা ঠিক আছে। কিন্তু এটি কেমন রাজনৈতিক চর্চা যে কোনো কিছু একটা ঘটে গেলে আপনি প্রথমেই বলবেন প্রশাসনের সহায়তায় হয়েছে। এবং এখানে আরেকটি প্রশ্ন খুব যায় যে এই প্রোগ্রামটি হওয়ার কথা ছিল বিকালবেলায়, সেটি কেন রাত 9টার সময় হলো? কারণ বাংলাদেশের পার্সপেক্টিভে সিকিউরিটি নিয়ে সবসময় আমরা কনসার্ন থাকি, এবং এমন একটি জায়গায় সেটিকে করা হয়েছে। এনসিপির মতো একটা বিশাল রাজনৈতিক দল, এত ক্ষমতাবান রাজনৈতিক দল, আপনি যদি স্পটটাও দেখেন, এটা ছোট্ট একটা জায়গা, যেহেতু জাহাঙ্গীরনগরের পাশে আমি জানি ওখানে মানুষ বিকালে চটপটি ফুচকা খায়, ছোট একটা জায়গা, এবং সেখানে অন্যান্য জায়গায় যে সিসি ক্যামেরা ফ্যাসিলিটিগুলো থাকে সেগুলোও থাকে না। ওনাদের মতো এত বৃহৎ একটি রাজনৈতিক দল এবং বাংলাদেশের সবচেয়ে মানে আলোচিত রাজনৈতিক দলেতে এরকম একটি জায়গা চুজ করাটাও ঠিক হয়নি। এবং রাজনৈতিক দল
দলের এটাও মনে রাখা উচিত যে সময়ানুবর্তিতা, হ্যাঁ, পাংচুয়ালিটি কিন্তু একটা ভার্চু। তো সেইখানে আপনি বিকাল 6টায় অনুষ্ঠান দিয়ে রাত 9টায় যদি নেতারা যান, তাদের হাতে দেশ কেমন থাকবে, এটাও একটা চিন্তার জি, বিষয়। অনেক অনেক ধন্যবাদ। সালাউদ্দিন আহমেদ, আপনার কাছে একটু আসতে চাই, এটি কি আসলে সরকারকে চাপে ফেলার জন্যই কি আসলে তাদের এরকম বক্তব্য কিনা, নাকি আসলে অন্য কিছু আছে? আপনার কাছে কি মনে হয়? আমরা একটু শেষ দিকে আছি, একটু সংক্ষেপে শেষ করতে হবে। না, চাপে ফেলার জন্য বিভিন্ন রকম বক্তব্য দেওয়া যায়, বাট এটা খুবই আমার কাছে নাহিদ ইসলামের বক্তব্য খুব অপরিপক্ক মনে হয়েছে রাজনৈতিকভাবে। যদিও তথ্য উপদেষ্টা বা পুলিশ অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা এটা কিন্তু আপনার নিন্দা জানিয়েছেন এই ঘটনা, এবং যে কেউ নিন্দা জানায় স্বাভাবিকভাবেই যে ঘটনাটা ঘটেছে। এখন আপনি স্পেসিফিক এই ঘটনাটা ঘটার পরে ইমিডিয়েট অ্যাকশানে আপনি প্রধানমন্ত্রীকে অ্যাকুইজ করতে পারেন না, এবং মানে জাস্ট একটা ককটেল ফুটেছে বা একটা ঘটেছে এমন কোনো ধরনের ডিজাস্টারও হয় নাই কিন্তু, রাইট? ঘটেছে, সামথিং কিছু একটা ঘটেছে। সেই পরিপ্রেক্ষিতে আপনি স্থানীয় প্রশাসন বা বড় জোর উনি যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনার বলতেই পারতো অ্যাড্রেস করতে পারতো। তারা কিন্তু পরে কিন্তু পুলিশের কাছে গিয়েছে, পুলিশ কিন্তু তারপর ধরলো কাকে? যুবলীগের 2 জনকে, তাই না? দেখা গেল যে ওরা আপনার এটার সাথে জড়িত, নিউজে যা এসেছে যে যুবলীগরা যারা জড়িত। আবার এটাও শোনা গেছে কোনোভাবে যে তাদের নিজেদের মধ্যেও একটা অন্তর্কোন্দল ছিল তাদের কমিটি নিয়ে, এটা শোনা কথা, আমি এটা স্পেসিফিক্যালি বলতে পারবো না। বাট আমার কাছে এটা খুবই নাহিদ ইসলামের মতো একজন লোকের কাছ থেকে প্রাথমিক মানে বক্তব্যে এটা খুবই আমার কাছে অপরিপক্ক মনে হয়েছে। এটা রাজনৈতিক যেই আপনি পরিশীলিতর জায়গা যেটা বলতেছিলেন আর কি, যেটা আসা উচিত ছিল, সেটা তো আসলে আপনার জামায়াত ইসলামী বা এনসিপি সেটা তো আপনার তারা ডাকতে পারছে না বিভিন্নভাবে। হয়তো আপনি সংসদে দেখতে পারেন যে সংসদ হয়তো আপনার মোটামুটিভাবে কার্যকর আগের চেয়ে অনেকভাবে মোটামুটি, কেউ এরকমভাবে ওয়ার্কআউট করে দীর্ঘদিন ওয়ার্কআউট করে থাকতেছে না, একটা মোটামুটি একটা সিস্টেমে চলতেছে, আগের চেয়ে একটু ভাইব্রেন্ট মনে হচ্ছে। বাট বাইরের দিকে তারা যেটা বলে যে আপনার যে সহনশীলতার কথা বলে আপনার, সেটা আমার কাছে খুব একটা আপনার তাদের আন্তরিকতা যথেষ্ট পরিচয়ক মনে হয় না। তবে এনসিপি তাদের একটা জিনিস বলে শেষ করে দিই, আমার যেটা মনে হয় যে এনসিপি উইল কন্টিনিউ, মানে এটা বলতে থাকবে কিন্তু কন্টিনিউ করতে থাকবে নির্বাচন পর্যন্ত। কারণ আমি একটা অনুষ্ঠানে দেখেছিলাম এনসিপি একজন নতুন নারী যিনি সাংসদ হয়েছেন, তিনি এসে পিছনে অনেক ব্যাংকাররা বসা, বড় বড় এমডিরা বসা, কিন্তু তিনি ঠাস করে উনি বলতেছেন যে আমি আমার সামনের সিটটা চাই। হ্যাঁ, সুতরাং তাদের এই যে ক্ষমতায় তারা গিয়েছে, মানে সাংসদ হয়েছে, এটা তারা এনজয় করছে, সুতরাং এটা তাদের বাহাস হইতে পারে। জি, অনেক অনেক ধন্যবাদ। একেবারে আমরা শেষ 1.5 মিনিটে আছি। রেজাউল করিম রনি, আপনি শেষ করতে চেয়েছিলেন তখন। হ্যাঁ, এর আগে একটা ঘটনা দিয়ে বলি, একটু 1.5 মিনিটের কি বলবো। ধরেন ওই যে নাসিরুদ্দিন পাটোয়ারির উপর যখন হামলার ঘটনাটা ঘটলো, সেটা নিয়ে এনসিপির লোকজনের সাথে আমাদের অনেক তর্ক হইলো। প্রথমে তারা মনে করলো এটা ছাত্র দলের একজন নেতার পকেট থেকে বের হয়েছে, তখন এটা পিস্তল ছিল। পরে যখন দেখা গেল যে না, এটা ছাত্রদল না, এনসিপি, তখন সেটা কি হয়ে গেল? সেফটি স্টিক। এখন টকশোতে আমরা বললাম, সবাই আমরা ভিডিওতে দেখলাম বন্দুক, আপনারা সবাই সারা বাংলাদেশ দেখলো, সারা দুনিয়ার লোক দেখলো, তারা এটাকে যখন সেটা এনসিপির পকেট থেকে বের হইলো, জলজন্ত বন্দুকটা হয়ে গেল হলো সেফটি স্টিক। এবং সেই মিথ্যা প্রমাণ করার জন্য তারা আবার ফ্যাক্ট চেক ইন্ডাস্ট্রিও খুলছে, উদ্ধারকারী জাহাজ বলা হয় যেটাকে, কদরুদ্দিন শিশির ফ্যাক্ট চেক করে কি ফটোকার্ড বানাইলো রেজাউল করিম রনি টকশোতে। হ্যাঁ, বন্দুককে সেফটি স্টিককে বন্দুক দাবি করলেন, মানে আমার সত্যটাই মিথ্যা হয়ে গেল, ওদের মিথ্যাটাই সত্য হয়ে গেল। ফলে আপনি যখন ন্যারেটিভ পলিটিক্স করেন, তখন মুশকিলটা হয় কি, আপনি যখন ভিকটিম হন, আপনার পাশে দাঁড়ানোর সুযোগও আমরা পাই না। আমরা তো পাশে দাঁড়াইতে চাই, আমরা তো সহযোগিতা করতে চাই, আমরা চাই শক্তিশালী বিরোধী দল হোক, বিরোধী দল গণতন্ত্রকে শক্তিশালী। কিন্তু আপনি যদি বয়ানের রাজনীতি করেন, ফ্যাক্ট ছেড়ে ন্যারেটিভে ঢুকে যান, তখন আপনার ক্ষতি আমরা চাইলেও ঠেকাইতে পারবো না। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাদের 3 জনকে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকবার জন্য এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। আজকের মতো এখানে শেষ করছি। প্রতি রবি থেকে বৃহস্পতি রাত 9টা থেকে 10টা দেখুন নতুন বাংলাদেশ নিউজ 24-এ, এবং আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভরাত্রি।